আপনারা শুনছেন হরাল গসিপ। আপনাদের সাথে আমি শম্পা মণ্ডল। শুরু করছি আজকের নতুন এপিসোড নাম্বার 32। আপনারা শুনছেন জিনি, পর্ব 1। জিনিরা অসম্ভব ক্ষমতার অধিকারী হয়। এরা সময়ের চাকাকেও থামিয়ে দিতে পারে। জিনিদের মধ্যে জাদুই ক্ষমতা বিরাজ করে। জিনিদের সম্পর্কে জানতে হলে গল্পটি সম্পূর্ণ শুনতে হবে। গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। যারা যারা আমার চ্যানেল হরর গসিপকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন এবং হরর গসিপ পরিবারের অংশ হন। আপনাদের একটি ছোট্ট সহযোগিতা আমার চ্যানেলে আরও নতুন নতুন গল্প দিতে আমাকে উৎসাহিত করবে। এবার গল্পটি শুরু করা যাক। বহুকাল আগের কথা। এক জাদুকর পৃথিবীতে একা রাজত্ব করবে বলে তার জাদুই ক্ষমতা আরও দ্বিগুণ করার জন্য শয়তানি ক্ষমতার উপাসনা করতে লাগলো। জাদুকরের ক্ষমতা আরও বাড়াবার জন্য তাকে 1000 বছর পর আসা এক বিশেষ অমাবস্যার রাতে 101 জন রাজাকে তাকে বলি দিতে হবে। জাদুকর সারা পৃথিবী ঘুরে সুদক্ষ ন্যায়পরায়ণ রাজাদের ধরে আনতে লাগলো তার প্রাসাদে। জাদুকরের প্রাসাদটি ছিল সমুদ্রের মাঝে অবস্থিত এক দ্বীপে। সেখান থেকে রাজাদের ফিরে আসা প্রায় এক প্রকার অসম্ভব ছিল। জাদুকরের 2 জন কাজের লোক ছিল যারা রাজাদের দেখাশোনা করত। রাজাদের কি প্রয়োজন তার খেয়াল রাখত। একের পর এক রাজাদের ধরে আনতে লাগলো জাদুকর। 100 জন রাজাকে জাদুকর বন্দি করে ফেলেছে, আর মাত্র বাকি আছে একজন রাজাকে বন্দি বানাতে। তাই জাদুকর গেল অচিনপুরে ন্যায়পরায়ণ একজন রাজাকে বন্দি বানাতে, যার নাম ছিল বিজয়। অচিনপুর ছিল সুখ সম্পদে পরিপূর্ণ এক রাজ্য, যেখানে প্রজারা একে অপরের সুখ সুবিধা আর অসুবিধার খবর রাখত এবং রাজা বিজয়কে জানাতো। রাজা বিজয়ের এক রানী ছিল আর ছিল এক কন্যা। রাজা বিজয়ের মেয়েটির নাম ছিল জিনি। জিনি ছিল অসম্ভব সুন্দরী, এক অপরূপা নারী। তার গলার স্বর ছিল সুমিষ্টি। জিনি গল্প করতে আর গল্প শুনতে খুব ভালোবাসত। অস্ত্রবিদ্যায় পারদর্শী ছিল। নাচ গান তার অতি প্রিয়। যে কোনো পুরুষ তাকে দেখে মুগ্ধ হয়ে যেত আর এক দেখাতেই তার প্রেমে পড়ে যেত। অচিনপুরে এসে পৌঁছালো জাদুকর। অচিনপুরের রাজবাড়িতে পৌঁছালো তার শয়তানি দলের সেনাবাহিনীদের নিয়ে। রাজবাড়িতে পৌঁছানো মাত্রই জাদুকর রাজকুমারী জিনির কণ্ঠস্বর শুনতে পেল। রাজকুমারী জিনি বাগানে বসে গান গাইছিল, আর ঠিক সেই সময় আসে জাদুকর। গানের আওয়াজটি ঠিক কোথা থেকে আসছে তা দেখার জন্য যায় জাদুকর। গানের আওয়াজকে ধাওয়া করতে করতে জাদুকর গিয়ে পৌঁছায় অচিনপুরের রাজবাড়ির বাগানে। রাজকুমারী জিনির রূপ আর তার গলায় গান শুনে জাদুকর পুরোপুরি মুগ্ধ হয়ে যায়। সেখানেই রাজকুমারীকে এক দেখায় জাদুকর তার মনের কথা জানায়। জাদুকর রাজকুমারীকে বিবাহের প্রস্তাব দেয়। রাজকুমারী জিনি জাদুকরের উগ্র চেহারা দেখে তার বিবাহের প্রস্তাবে অসম্মত জানায়। জাদুকর রাজকুমারী জিনিকে জোর করে বন্দি বানিয়ে তার প্রাসাদে নিয়ে যেতে চায়। আর ঠিক সেই সময় রাজা বিজয় সেখানে উপস্থিত হয়। লড়াই শুরু হয় রাজা বিজয় আর জাদুকরের মধ্যে। জাদুকরের জাদুই ক্ষমতার কাছে পরাজিত হয় রাজা বিজয়। জাদুকর রাজকুমারী জিনি আর রাজা বিজয়কে বন্দি বানিয়ে তার প্রাসাদে নিয়ে যায়। সেখানে রাজকুমারী জিনিকে এক অতি সুন্দর ঘরে থাকতে দেয়, আর তার ওপর নজর রাখার জন্য 2 জন দাসীকে নিযুক্ত করে তার ঘরে। আর রাজা বিজয়কে
বাকি রাজাদের সঙ্গে বন্দি করে কারাগারে নিক্ষেপ করে। জাদুকর রাজকুমারী জিনিকে আবারও বিবাহের প্রস্তাব দেয়। তখন রাজকুমারী জিনি মনে মনে একটা পরিকল্পনা করে। নিজের বাবাকে বাঁচাবার জন্য আর নিজেকে এই খারাপ জাদুকরের হাত থেকে বাঁচাবার জন্য জিনি জাদুকরকে বলে, আমি তোমার প্রস্তাবে রাজি, কিন্তু আমার দুটো শর্ত আছে। সেই শর্ত দুটো যদি তুমি পূরণ করতে পারো তাহলেই আমি তোমাকে বিবাহ করতে রাজি হব জাদুকর। তবেই আমি তোমাকে বিবাহ করব জাদুকর নাস্তিক। জাদুকর জিনিকে বিবাহ করার জন্য জিনিকে বলে, আমি তোমার সব শর্তেই রাজি সুন্দরী, তুমি যা বলবে তাই হবে, বলো তোমার কি শর্ত। তখন জিনি বলে, আমি তোমার মতো জাদুই ক্ষমতা শিখতে চাই, তোমার মতো জাদুই ক্ষমতা অর্জন করতে চাই, আর জাদুই ক্ষমতা অর্জন করার পরই আমি তোমাকে বিবাহ করব। আর আমার দ্বিতীয় শর্ত হলো, আমার বাবাকে তোমায় ছেড়ে দিতে হবে, আমার বাবাকে তোমায় পুরোপুরি মুক্ত করতে হবে। তখন সব কথা শোনার পর জাদুকর বলল, বেশ তাই হবে, তবে বিয়ের পরই তোমার বাবাকে আমি ছাড়ব, তার আগে কিন্তু নয়। আর কাল থেকেই তোমার জাদুই বিদ্যার প্রশিক্ষণ শুরু হবে, আজ তুমি বিশ্রাম করো। এই বলে জাদুকর নিজের ঘরে চলে যায়। জিনি নিজেকে মুক্ত করার জন্য তার পরবর্তী পরিকল্পনা শুরু করে। কিভাবে সে এখান থেকে বেরোবে সেটাই বসে বসে ভাবতে থাকে। পরের দিন থেকেই রাজকুমারী জিনি জাদুই বিদ্যা শিখতে আরম্ভ করে জাদুকরের কাছ থেকে, যাতে সে জাদুকরকে জাদুই ক্ষমতা দিয়ে পরাস্ত করতে পারে। কিছুদিনের মধ্যেই সমস্ত জাদুই ক্ষমতা অর্জন করে জিনি হয়ে ওঠে জাদুকর্ণী জিনি। তাছাড়া ততদিনে জিনি জাদুকরের বিশ্বাসও অর্জন করে ফেলেছে। জাদুকর জিনিকে জানায়, 1000 বছর পর আসতে চলেছে এক বিশেষ অমাবস্যার রাত, আর সেই অমাবস্যার রাতে 101 জন রাজাকে যদি বলি দিতে পারি তাহলে এই পৃথিবীতে একাই রাজা হয়ে রাজত্ব করব, আর তুমি হবে আমার একমাত্র রানী। কালকেই আসতে চলেছে সেই অমাবস্যার রাত, কালকেই আমি 101 জন রাজাকে বলি দেব। জাদুকরের সমস্ত কথা শোনার পর জিনি মনে মনে ভাবতে থাকে, যেভাবেই হোক জাদুকরকে কাল পরাস্ত করতেই হবে, তাকে আটকাতেই হবে, নইলে যে ঘোর বিপদ। পরের দিন সন্ধ্যাবেলায় অমাবস্যা শুরু হওয়ার পর জিনি জাদুকরকে এক গ্লাস শরবত পান করতে দেয়, আর জাদুকরকে বলে, আজ তো আপনার আনন্দের দিন, আজ তো একটু আনন্দ করাই উচিত আপনার। আজকের পর থেকে আপনি এই পৃথিবীতে একাই রাজা হবেন। জিনির কথা শেষ হতে না হতেই জাদুকরের সহায়ক এসে বলে, বলি দেওয়ার সমস্ত ব্যবস্থা হয়ে গেছে জাদুকর নাস্তিক, শয়তানের পূজার ব্যবস্থাও হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি চলুন, নইলে যে শুভ সময় পেরিয়ে যাচ্ছে। জিনির দেওয়া শরবতের গ্লাসটি হাতে নিয়ে তাদের সাথে যায় জাদুকর। সেখানে পৌঁছেই জিনির দেওয়া শরবতের গ্লাসটি মুখে তুলেই খেতে আরম্ভ করে জাদুকর। আর রাজাদের পরপর হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে। জাদুকরের খাওয়া শেষ হতেই পাথরে পরিণত হতে লাগে জাদুকর। তার শরবতের গ্লাসে শরবত ছিল না, ছিল জাদুই শরবত। সেই শরবত খেলে যে কেউ পাথরে পরিণত হয়ে যায়। তখন জাদুকর বুঝতে পারে জিনি তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আর ঠিক সেই মুহূর্তেই জিনি সেখানে উপস্থিত হয় আর জাদুকরের সহায়কদের বন্দি বানিয়ে রাজাদের উদ্ধার করে। ততক্ষণে জাদুকর অর্ধেক পাথরে পরিণত হয়ে গেছে। নিজের সমস্ত জাদুই ক্ষমতা প্রয়োগ করে জিনিকে জাদুই দড়ি দিয়ে বেঁধে ফেলে। জিনির তখন নড়াচড়া করার ক্ষমতাও ছিল না। তখন জিনি জাদুকরকে বলে যে সে মরতে ভয় পায় না। তখন জাদুকর জিনিকে বলে, তোকে মৃত্যু নয়, তার থেকেও ভয়ঙ্কর শাস্তি দেব।
এই বলে নিজের সমস্ত ক্ষমতাকে প্রয়োগ করে জিনিকে একটি আশ্চর্য প্রদীপের মধ্যে বন্দি করে দেয়। জাদুকর বলে, 1000 বছর ধরে তোকে এই প্রদীপের মধ্যে বন্দি হয়ে থাকতে হবে। আমি আবার ফিরে আসব 1000 বছর পর। এই বলে প্রদীপটিকে ছুঁড়ে ফেলে দেয় আর জাদুকর পরিণত হয় পাথরে। এই ঘটনার 1000 বছর পার হয়ে গেছে। রাজ্য বদলেছে, রাজা বদলেছে, সমাজ বদলেছে। 1000 বছর আগেকার সমাজ আর 1000 বছর পরের সমাজের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। উদয়পুর রাজ্যের রাজা ছিল আদিত্য বর্মন। অতীব প্রভাবশালী এক রাজা। তার এক রানী ছিল আর ছিল এক পুত্র। তার ছেলের নাম ছিল পৃথ্বীরাজ। বয়সে ছোট হলেও রাজকুমার পৃথ্বীরাজ ছিল যুদ্ধবিদ্যায় পারদর্শী, শাস্ত্রবিদ্যায় পারদর্শী ছিল আর ভালোবাসতো কথা বলতে, গল্প করতে আর গল্প শুনতেও ভালোবাসতো। তাদের সেনাপতির নাম ছিল বীরভদ্র। বীরভদ্র বিশ্বাসঘাতকতা করে রাজাকে বন্দি বানায় এবং নিজেই সিংহাসনে বসে। রানী ও রাজকুমার পৃথ্বীরাজকেও বন্দি করে। রাজা বীরভদ্র তার মন্ত্রীর প্ররোচনায় রাজা আদিত্য বর্মনকে হত্যা করার ভয় দেখায় পৃথ্বীরাজকে এবং পৃথ্বীরাজকে বলে, তুমি যদি রাজা আদিত্য বর্মনকে বাঁচাতে চাও তাহলে আমার একটা শর্ত তোমাকে মানতে হবে। বলো পৃথ্বীরাজ, তুমি কি করতে চাও? আমার শর্ত মানতে চাও না নিজের বাবাকে হারাতে চাও? কি চাও তুমি? বলো আমায়। তুমি যা চাও তাই হবে। পৃথ্বীরাজ বলে, আমি তোমার সব শর্তেই রাজি। বলো আমায় কি করতে হবে। যা বলবে তাই করব। শুধুমাত্র তার বিনিময়ে আমার বাবাকে তোমায় ছেড়ে দিতে হবে। তখন বীরভদ্র বলে, তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। আমাকে একটা আশ্চর্য প্রদীপ তোমাকে এনে দিতে হবে। এই নাও নকশা। এই 4টে খতরনাক জায়গা পার করে তবেই পৌঁছতে পারবে আশ্চর্য প্রদীপের কাছে। চারিদিকে বিপদের ঘন ছায়া তোমাকে ঘিরে থাকবে আর পদে পদে বিপদ। এই প্রদীপটি যদি তুমি উদ্ধার করে আনতে পারো তাহলে আমি তোমার বাবাকে ছেড়ে দেব পৃথ্বীরাজ। এত কিছু শোনার পর তুমি কি সত্যিই যেতে চাও? পৃথ্বীরাজ বলল, হ্যাঁ, আমি রাজি। আমি যাব ওই প্রদীপটিকে উদ্ধার করতে। আমি আমার পরিবারের জন্য সব কিছু করতে পারি। বীরভদ্র পৃথ্বীরাজের হাতে নকশাটা তুলে দেয় আর বলে, কাল সকালেই বেরিয়ে পড়ো। নিজের কথা শেষ করে বীরভদ্র নিজের ঘরে চলে যায় আর পৃথ্বীরাজ নিজের বাবা আর মায়ের সাথে দেখা করতে যায়। যদি আর কোনোদিন দেখা না হয় তাই সে আজকের রাতটা মায়ের কাছেই কাটাবে। নিজের বুকে লুকিয়ে থাকা দুঃখের কথা তার মাকে কিছুতেই বুঝতে দেয় না পৃথ্বীরাজ। পরের দিন সকালে বেরিয়ে পড়ে পৃথ্বীরাজ আর তার বন্ধু মন্ত্রীপুত্র অর্ঘ্য। বেরিয়ে পড়ে এক অজানা পথের উদ্দেশ্যে। ঘোড়ায় চড়ে তলোয়ার হাতে নিয়ে দুজনে বেরিয়ে পড়ে। প্রাসাদ থেকে বেশ কিছু দূর যাওয়ার পর পৃথ্বীরাজ নকশাটি খুলে দেখতে থাকে। এবার তাকে কোন পথে রওনা দিতে হবে সেটা জানার জন্যই নকশাটি বের করে। পৃথ্বীরাজ নকশা দেখে পুরো অবাক। নকশার কাগজটি পুরো ফাঁকা, সেখানে কিছুই নেই। তখন পৃথ্বীরাজ চিন্তাগ্রস্ত হলো। এবার সে কোন দিকে যাবে, কোন দিকে তার পথ কিছুই বুঝতে পারল না। তাই কিছুক্ষণ ধরে সে ভাবতে থাকলো। তখন পৃথ্বীরাজের মনে পড়ল তার গুরুকুলে এরকমই একটি কাগজে কি লেখা আছে তা তাদের পড়তে দেওয়া হয়েছিল। তাদের গুরুদেব বলেছিল কাগজের তলায় আগুন ধরলে সেই কাগজে কি লেখা আছে বা কি নকশা করা আছে তা সহজেই বোঝা যায়। পৃথ্বীরাজও ঠিক সেইভাবেই কাগজের তলায় আগুনটি ধরে আর নকশাটি স্পষ্টভাবে ফুটে ওঠে। নকশাটিতে যা দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে তাদের প্রথমে জঙ্গলের পথ পেরিয়ে যেতে হবে। না জানি কোন বিপদ সেখানে তাদের জন্য অপেক্ষা করে আছে। জঙ্গলের পথ তাদের অতিক্রম করতে হবে। পৃথ্বীরাজ ও মন্ত্রীপুত্র অর্ঘ্য ঘোড়ায় চড়ে রওনা দিল আশ্চর্য প্রদীপের সন্ধানে। পৃথ্বীরাজ
জঙ্গলের পথে ঘোড়ায় চড়ে ছুটে চলেছে। তারা দুজনে গিয়ে পৌঁছালো গভীর জঙ্গলে। রাতে বিশ্রাম নেবে বলে একটি বটগাছের ছায়ায় আশ্রয় নেয়। সূর্য প্রায় ডুবে গেছে। সকাল থেকে ঘোড়া ছুটিয়ে চলছে তারা দুজনে, তাই খুব ক্লান্ত হয়ে গেছে। ঘোড়া দুটিকে গাছের ডালের সঙ্গে বেঁধে রেখেছে, আর গাছের নিচে ওরা বিশ্রাম নিচ্ছে। হঠাৎ করে একটা ধোঁয়া তাদের চারিপাশে ঘিরে ধরে। দুজনেরই ঘুম ভেঙে যায়, আর ঘুম ভাঙার সাথে সাথে ধোঁয়ায় তাদের কাশি আরম্ভ হয়। কিছুক্ষণের মধ্যেই তারা দুজনে জ্ঞান হারায়। পৃথ্বীরাজ ও অর্ঘ্যের যখন জ্ঞান ফেরে, তারা দেখে যে তারা দুজনেই বড় একটা পাত্রের মধ্যে রয়েছে। তাদের হাত মুখ পা বাঁধা রয়েছে। পাত্রটির তলায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, যেন মনে হচ্ছে কেউ যেন ওদের খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর তাদের চারিপাশে অজস্র আদিবাসী দল ঘিরে রয়েছে। আর এই আদিবাসীরা নরভক্ষী, মানুষের মাংস খায়। আমাদের সভ্য সমাজ থেকে তারা অনেক পিছিয়ে রয়েছে। তাদের ভাষা আমরা কেউই বুঝতে পারবো না। পৃথ্বীরাজ ও অর্ঘ্য তাদের ভাষা কিছুই বুঝতে পারে না। পৃথ্বীরাজ ভালোই বুঝতে পেরেছে তারা যদি আর কিছুক্ষণ এখানে বাধা থাকে এইভাবে, তাহলে তাদের মৃত্যু অনিবার্য। তাই নিজেদের এই বাঁধন থেকে মুক্তি দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে। পৃথ্বীরাজ নিজের জামার পকেটে সবসময় একটি করে ছোট তলোয়ার লুকিয়ে রাখত, নিজের আত্মরক্ষার জন্য। নিজেদের বন্ধন থেকে মুক্ত করার জন্য খুব কষ্ট করেই জামার পকেট থেকে বের করে ওই ছোট্ট তলোয়ারটি, এবং বাঁধন কাটতে সক্ষম হয়। নিজেকে মুক্ত করার পর অর্ঘ্যকেও মুক্ত করে দেয়, এবং ওই জ্বলন্ত পাত্র থেকে নিচে নামে লাফ দিয়ে। আদিবাসীরা তাদের ঘিরে ফেলে। ঘন অন্ধকার চারিদিকে। আদিবাসীরা মশাল জ্বালিয়ে রেখেছে। অর্ঘ্য আর পৃথ্বীরাজ আদিবাসীদের সাথে লড়াই শুরু করে। কোনো মতেই যখন তারা আদিবাসীদের সাথে পেরে উঠছিল না, ঠিক সেই সময় পৃথ্বীরাজের মাথায় একটা বুদ্ধি আসে। পৃথ্বীরাজ আদিবাসীদের সাথে লড়াই করতে করতে আদিবাসীদের সর্দারের কাছে গিয়ে পৌঁছায়, আর তাকে পিছন থেকে আক্রমণ করে। তার দুহাত ধরে ফেলে আর গলায় তলোয়ার ধরে রাখে। সেখান থেকে তাকে নিয়ে আদিবাসীদের ডেরা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। আদিবাসীরা তাদের সর্দারকে বাঁচাবার জন্য তাদের কোনো ক্ষতি না করে তাদের সেখান থেকে যেতে দেয়। পৃথ্বীরাজ আর অর্ঘ্য তাদের ঘোড়া যেখানে বাঁধা ছিল সেখানে যায় আদিবাসীদের সর্দারকে নিয়ে। আদিবাসীদের সর্দারকে গাছের সঙ্গে বেঁধে ফেলে, আর ঘোড়া ছুটিয়ে সেখান থেকে দ্রুত সম্ভব বেরিয়ে আসে। নিজের বুদ্ধির জোরে পৃথ্বীরাজ প্রথম বাধা পার করে ফেলে। পৃথ্বীরাজ ও অর্ঘ্যের জন্য না জানি কোন বিপদ আসতে চলেছে পরবর্তী বাধা পার করতে গিয়ে। আজকের গল্প এখানেই শেষ করছি বন্ধুরা। এতক্ষণ আপনারা শুনলেন জিনি। পৃথ্বীরাজ কি পারবে দ্বিতীয় বাধা অতিক্রম করতে? পৃথ্বীরাজ কি আশ্চর্য প্রদীপটি খুঁজে পাবে? সমস্ত কিছু জানতে হলে আপনাদের শুনতে হবে জিনির পরবর্তী পর্ব, জিনি পর্ব 2 শুনতে হবে। তাহলে আপনারা বুঝতে পারবেন আগে কি ঘটতে চলেছে। আজকের মতো এখানেই শেষ করছি। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। অনেক রাত হয়ে গেছে বন্ধুরা। গুড নাইট।